বলতে গিয়ে নুসরাতের চোখের কোণ ঘেঁষে পানির ফোয়ারা বের হয়ে আসলো। অবচেতন মনে কান্না করতে গিয়ে বারবার কান্না থামানোর চেষ্টা করলো। মোহাম্মদ চৌধুরী জিজ্ঞেস করলেন, তারপর কি হয়েছে? 6 মাস আগে আরুষের বাচ্চা আবার সেই রং নিয়ে কথা বলল। আমাকে কে বিয়ে করবে, আমি নাকি তার পায়ের যোগ্য নই, এসব নিয়ে কথা বলল। আমি শুধু ওই দিন তাকিয়ে থেকেছি ওর দিকে। একটা মানুষ কিভাবে অন্যের রং নিয়ে খোঁটা দিতে পারে তা সৈয়দ বাড়ির মানুষ ভালোই জানে। পুরনো ঘা তাজা করার জন্য আরুষকে আমার ইচ্ছা হচ্ছিল ওই জায়গায় মেরে ফেলি। আমি নিজের হাত কোনো রকম থামিয়েছি, না হলে ওই দিন আরশের বুক ছুরির আঘাতে রক্তাক্ত হতো। এতে কিন্তু আমার কোনো দোষ থাকতো না, সব দোষ থাকতো ওই আরশের। আমি সেদিন সারা রাত ভেবেছি কি করা যায়। একবার ভেবেছিলাম ঘুমের মধ্যে পাঠিয়ে দিই আল্লাহর বাড়ি, কিন্তু পরে প্ল্যান চেঞ্জ করে নিয়ে বিয়ে করে নিলাম। বলেছিল না বিয়ে হবে না, যে বলেছে তাকেই বিয়েটা করেছি। আমার ডিপ্রেশনের কারণ ওই বেটা আরশ। শালা আমার জীবনের সব শান্তি হারাম করে দিয়েছে। আমি ওকে ছাড়বো না। আর আমার এই ছোট্ট জীবনে আমি সব থেকে বেশি ঘৃণা করি ওই বেটি মেহেরুন্নেসা। ওর বলদা দুইটা মেয়েকে এদের দেখলে আমার ইচ্ছা করে পিটিয়ে ছাল তুলে ফেলি। এরা আমার জীবন তছনছ করে দিয়েছে। এদের আমি ঘৃণা করি এবং যত দিন আমি বেঁচে আছি আমি ঘৃণা করব। নুসরাত কিছুটা এবার উত্তেজিত হলো। টেনে শ্বাস ফেলল। কথা বলতে বলতে হাঁপিয়ে উঠেছে সে। শরীর ছেড়ে দিল চেয়ারের ওপর। চোখ বিয়ে পানি পড়া বন্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে বের হওয়া পানিগুলো রেশ রয়ে গেছে গালের ওপর। মোহাম্মদ চৌধুরী পারমিশন দিতেই আরশ এসে কেবিনে ঢুকলো। নুসরাতের হাঁটুর নিচে হাত ঢুকিয়ে পাজা কোলে তুলে নিল। বুকের সাথে মাথা চেপে ধরে চোখের পানি মোছার চেষ্টা করে অগ্রসর হলো কেবিনের বাহিরে যাওয়ার জন্য। পেছন থেকে মোহাম্মদ চৌধুরী ডেকে উঠলেন, আরশ। আরশ ফিরে তাকালো না। মোহাম্মদ চৌধুরী বললেন, সবই শুনলে, ওর খেয়াল রেখো। আর মাথায় কোনো বিষয় নিয়ে চাপ যেন না নেয় সেদিকে একটু খেয়াল রেখো, হ্যাঁ? ওর কিন্তু তোমার উপর অনেক অভিযোগগুলো একদিন বসে জানার চেষ্টা করো। আর ওকে মানসিকভাবে ট্রমাটাইজড করো না, হ্যাঁ? একবার যে ভুল করেছো, আশা করি সে ভুল আর দ্বিতীয়বার করবে না। আর অনেক কথা কিন্তু নুসরাতের পেটের ভিতর লুকিয়ে রেখেছে, খুলে বলেনি। আপনি কিভাবে বুঝলেন? আমি কিন্তু এর আগেও অনেককে সম্মোহন করেছি। নুসরাত অনেক কথাই বলেনি। অবচেতন হলে কি হবে? নিজের অবচেতন মস্তিষ্ক ওকে অনেক কথা বাহিরে বের করতে দেয়নি, ভেতরে চেপে রেখেছে। আরশ কথা না বলে বড় বড় পা ফেলে দরজার বাহিরে বেরিয়ে গেল। মোহাম্মদ চৌধুরী বিড়বিড় করে বললেন, গড ব্লেস দে। বারান্দায় দাঁড়িয়ে দূর আকাশের পানি নিষ্পলক দাঁড়িয়ে তাকিয়ে আছে আরশ। হাত দিয়ে শক্ত করে চেপে ধরে আছে বারান্দার রেলিং। পেছনে ফিরে একবার তাকালো বিছানায় শয়নরত নুসরাতের দিকে। আবারও চোখ ফিরিয়ে নিল। ভেতরে অস্থিরতা অনুভব হচ্ছে। পা ভেঙে অসাড় হয়ে আসছে। কোথায় বসা উচিত? আরশ কোনো রকম পা টেনে নিয়ে গিয়ে রকিং চেয়ারে বসলো। চোখ বন্ধ করে ভাবতে লাগলো কিছুক্ষণ আগের কথা। কিছুক্ষণ আগে, হ্যালো, আরশ ভাইয়া, হুম। একটু আসতে পারবেন? ডক্টর আঙ্কেল আমাকে আর আম্মুকে তার কেবিনের বাইরে অপেক্ষা করার জন্য বলেছে। আপনি একটু কষ্ট করে আসুন না ভাইয়া, আমার কিছুটা ভয় লাগছে। ভয় পেও না, আমি আসছি। আরশ তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে আসলো। গাড়ি স্টার্ট দিয়ে হাই স্পিডে গাড়ি চালিয়ে গিয়ে পৌঁছালো সিলেট সিটি হসপিটালে। পা চালিয়ে ভেতর প্রবেশ করলো। একটু ভেতরে হাঁটতেই আরশ দেখতে পেল ইসরাত আর নাজমিন বেগম মোবাইল হাতে নিয়ে বসে আছেন। আরশ কিছু জিজ্ঞেস করার আগেই ইসরাত মুখে আঙ্গুল চেপে বলল কথা না বলার জন্য। সম্মোহনের ক্ষেত্রে ঠান্ডা পরিবেশ হওয়া প্রয়োজন, তাই আরশকে ইসরাত ইশারা করে কথা বলতে না করলো। আরশ চুপ করে নাজমিন বেগমের পাশ ঘেঁষে বসলো। মোহাম্মদ চৌধুরী একে একে প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলেন। নুসরাত উত্তর দিতে লাগলো। আরশ মনোযোগ সহকারে সব উত্তর শুনল নুসরাতের। প্রায় 1 ঘন্টা পার হওয়ার পর মোহাম্মদ চৌধুরী ভেতরে ঢোকার পারমিশন দিলেন। আরশ কারো দিকে না তাকিয়ে বড় বড় পা ফেলে ভেতরে প্রবেশ করলো। নাজমিন বেগম আরশের পেছনে ভেতরে ঢুকতে গেলে ইসরাত হাত টেনে থামিয়ে দিল। মাথা নাড়িয়ে ভেতরে যেতে মানা করলো। আরশ 2 মিনিটের মাথায় নুসরাতকে কোলে তুলে নিয়ে বাহিরে আসলো। মুখ ঢাকার ব্যর্থ চেষ্টা করে সামনের দিকে এগিয়ে গেল। ইসরাতের দৃষ্টিগোচর হলো না আরশের বিধ্বস্ত লাল হয়ে যাওয়া মুখ। মুখ যথেষ্ট স্বাভাবিক রেখে জিজ্ঞেস করলো, নুসরাতকে নিয়ে কোথায় যাচ্ছেন? আরশ কারো দিকে না তাকিয়ে ছোট্ট করে বলল, বাসায় যাচ্ছি। কোনো প্রকার শব্দ ব্যয় না করে আরশ সামনের দিকে বড় বড় পা ফেলে এগিয়ে গেল। এতক্ষণে রকিং চেয়ারে দোলা বন্ধ হয়ে গেছে।
চোখ বন্ধ করে রকিং চেয়ারে বসে রইল আরুষ। চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা জল নিঃশব্দে বের হয়ে আসলো। কেউ দেখলো না সেই জল, কেউ জানলো না এই জলের উৎপত্তি কোত্থেকে। অন্ধকারে চাদরে ঢাকা পড়ল পুরুষটার ক্রন্দন। অন্যদিকে ইসরাত আর নাজমিন বেগম ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলেন। মোহাম্মদ চৌধুরী অনুমতি দিতেই তারা ভেতরে প্রবেশ করলেন। কেবিনে ঢুকে ইসরাত এবং নাজমিন বেগম চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে রইলেন। মোহাম্মদ চৌধুরী ইশারা করলেন চেয়ারে বসার জন্য। ইসরাত চেয়ার টেনে দিল নাজমিন বেগমের বসার জন্য। নিজের জন্য একটি চেয়ার টেনে বসে 2 হাত টেবিলের উপর রেখে শান্ত দৃষ্টিতে তাকালো মোহাম্মদ চৌধুরীর দিকে। মোহাম্মদ চৌধুরীর দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতেই তিনি ইসরাতের না বলা প্রশ্নের উত্তর বলতে লাগলেন। দেখো ইসরাত, এর আগেও তুমি নুসরাতকে নিয়ে এসেছো। আমি তোমাকে বলেছি ওর মধ্যে কোনো বড় সমস্যা নেই, ও ডিপ্রেশনে ভুগছে। যদি সাইকোলজির ভাষায় বলতে যাই তাহলে এটাকে নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয়। ইসরাত নিজের পাতলা ভ্রু কুঁচকে নিল। মোহাম্মদ চৌধুরী ইসরাতের চাহনি দেখে বুঝতে পারলেন ইসরাত কিছুই বোঝেনি। আচ্ছা, আমি ভেঙে বলছি। ধরো তোমার ছোটবেলার খারাপ স্মৃতি। মানুষ তোমাকে আঘাত করে কথা বলতো, অপমান করত, তোমাকে অন্য একজনের সাথে তুলনা করে ছোট করত। তুমি সবার কাছ থেকে চাইতে যে তোমাকে এসব খারাপ আচরণ, তুলনা, অপমানের হাত থেকে তোমার ফ্যামিলি রক্ষা করুক। কিন্তু তারা এরূপ কোনো কাজই করতো না। তারা শুধু রোষপূর্ণ দৃষ্টিতে তোমাকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতো। তখন এটা তোমার মাথায় এফেক্ট করবে না। ইসরাত মাথা নাড়ল। মোহাম্মদ চৌধুরী হাত দিয়ে চুটকি বাজিয়ে বললেন, এক্স্যাক্টলি, নুসরাতের সাথে এইটাই হয়েছে। সে চাইতো তোমরা ওকে এসব অপমানমূলক কথার হাত থেকে প্রোটেক্ট করো, কিন্তু তোমরা তা কখনোই করোনি। এজন্য ও নিজেকে চেঞ্জ করতে শুরু করলো। যা করলে তোমাদের রাগ হয়, বিরক্ত হও, আর যা যা তোমাদের সহ্যের বাইরে তাও করতে শুরু করলো। আর ওর এইসব কাজে তোমাদের যখন বিরক্তি লাগা শুরু হলো, ওর ব্রেন এই ধরনের কাজ করতে ওকে আরো উৎসাহ দিতে থাকলো। প্রথমবার যখন ও কথা বলার জবাবে কথা ফিরিয়ে দেবার পর লুৎফার মুখ কালো হয়ে গিয়েছিল, তখনও বুঝতে পারলো যে ওকে এই সব করতে হবে। ভালো হয়ে হবে কি, মানুষ ছিঁড়ে খুবলে খেতে ওকে 1 সেকেন্ডও দেরি করবে না। একটা মানুষ ওকে কথার বানে মেরে ফেলবে। তাই নিজেকে বাঁচাতে হলে নিজের প্রোটেক্ট নিজেকেই করতে হবে। ইসরাত আর নাজমিন বেগমের দিকে তাকিয়ে বললেন, আই হোপ আপা আপনি বুঝেছেন। ইসরাত, তুমিও। নাজমিন বেগম দুপাশে মাথা নাড়লেন, যার মানে তিনি পুরো বুঝেননি। ইসরাত গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, ওর মধ্যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের সিমটম আছে? মোহাম্মদ চৌধুরী মাথা নাড়লেন হ্যাঁ ভঙ্গিতে। ইসরাত কিছু বলতে গিয়ে বারবার থেমে গেল। মোহাম্মদ চৌধুরী বুঝতে পেরে জিজ্ঞেস করলেন, যা বলতে চাও ইসরাতকে স্পষ্ট করে বলো, হেজিটেট ফিল করো না। আঙ্কেল, নুসরাত নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের জন্য কাউকে আঘাত করবে? আমার জানা মতে এই ডিসঅর্ডারের জন্য মানুষ কাউকে আঘাত করে না, কিন্তু কেউ ওকে আঘাত করলে তা যতক্ষণ পর্যন্ত নাও ফিরিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত চুপচাপ বসে থাকে না। মানুষকে শারীরিক আঘাত করে না, কিন্তু মানসিক আঘাত বা আবেগীয় আঘাতে তারা প্রবণ বেশি থাকে। ইসরাত তাকিয়ে থাকলো নিষ্পলক দৃষ্টিতে। মোহাম্মদ চৌধুরী শ্বাস নিলেন। কথা বলে হাঁপিয়ে উঠেছেন তিনি। গ্লাস থেকে ঢাকনা সরিয়ে পানি খেয়ে নিলেন এক চুমুকে। নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা আক্রান্ত তারা মানসিক এবং আবেগিকভাবে আঘাত করতে বেশি প্রবণ হয়। যেমন অপরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, অপমান করা বা তাদের অনুভূতি নিয়ে খেলা করা। আমার কাছে যা মনে হলো যে আরশের কপালে দুঃখ আছে। ও কিন্তু নুসরাতকে সেদিন আঘাত করেছে এবং তাও ফিরিয়ে দেবে আরশকে খুব তাড়াতাড়ি, যা আমি বুঝতে পেরেছি। আপনি কিভাবে বুঝলেন? মোহাম্মদ চৌধুরী ঠোঁট বাঁকিয়ে হাসলেন। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে বললেন, আরশ ইজ ফলিং অন নুসরাত। আপনি শিওর? শিওর নই, কিন্তু আরশের যা অবস্থা দেখলাম তাতে তাই বুঝতে পারলাম। বেচারা বড়সড় আঘাত পেতে চলছে স্ত্রীর কাছ থেকে। ইসরাত উঠে দাঁড়ালো। নাজমিন বেগম তখনও বসে। এর কোনো প্রতিকার আছে আঙ্কেল? মেবি নেই, কিন্তু তোমরা ওকে সবসময় মাতিয়ে রাখার চেষ্টা করবে। নিয়মিত ওষুধ দিবা আর চাইলে থেরাপি দিতে পারো। ইসরাত ধন্যবাদ বলল মোহাম্মদ চৌধুরীকে। তিনি হেসে বললেন, ধন্যবাদ আর প্রয়োজন নেই ইসরাত, এটা আমার পেশা। আপনার বিল? তিনি ইসরাতের মাথায় হাত দিয়ে চুল অগোছালো করে দিলেন। শব্দ করে হেসে বললেন, দেওয়ার প্রয়োজন নাই। ইসরাত বলতে গেল প্রয়োজন আছে, কিন্তু ডাক্তার মোহাম্মদ চৌধুরী ইসরাতকে ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ দেখালেন। ইসরাত জেদি স্বরে বলল, আঙ্কেল, এটা আপনার পাওনা। মোহাম্মদ চৌধুরী হাসলেন। ইসরাতের বাড়িয়ে দেওয়া টাকা ইসরাতের হাতের মুঠোয় আবার ধরিয়ে দিয়ে বললেন, এটা তোমার বিয়ের গিফট, পেন্ডিং এ ছিল, আজকে তোমাকে দিয়ে দিলাম।
ইসরাত দেশে আসার আজ প্রায় 10 দিন। ইসরাত আগের মতো চুপচাপ, নুসরাত চঞ্চল চড়ুইয়ের মতো পুরো বাড়ি মাতিয়ে রেখেছে। আরশের সাথে সম্পর্কের আগের তুলনায় আরেকটু অবনতি হয়েছে নুসরাতের। আগে আরশের রুমে থাকতো, 5 দিন আগে নিজের পোটলা পুটলি নিয়ে এসে ইসরাতের রুমে শিফট হয়েছে নুসরাত। জাইনের দিন যায় ইসরাতের দেখা পাওয়ার অপেক্ষায়। সারাদিন ইসরাতের রুমের দরজার দিকে তাকিয়ে থাকতে থাকতে দিন কাটে। রাত হয় দরজার পানে তাকাতে তাকাতে। সুযোগ পেলে জাইন রুমে ইসরাতের সাথে কথা বলতে ঢোকার চেষ্টা করে। তখন কাবাবে হাড্ডি হয়ে নুসরাত বাধা দেয়। ইসরাতের সাথে সেদিন দেখা হলো করিডরে জাইনের। ইসরাত পাত্তা দিল না, এমনভাবে হেঁটে গেল যেন এখানে কোনো কাকপক্ষী ছায়া নেই। জাইন ইসরাতের হাত ধরতে বাজ পাখির মতো নুসরাত উড়ে আসলো। ইসরাতকে জাপটে ধরে টেনে নিয়ে রুমে ঢুকিয়ে ইয়া বড় তালা মেরে দিল রুমের সামনের দরজায়। জাইন হতভম্ব হয়ে তালার দিকে তাকিয়ে রইল। চোখ তুলে তাকাতেই মিসকে শয়তানের মতো হাস্যরত নুসরাতের মুখ চোখে ভাসল। নুসরাত ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, এখানে কি? জাইন কথার উত্তর না দিয়ে নুসরাতের পেছনের দরজার দিকে তাকিয়ে বলল, তালা দিয়েছো কেন? আমার রুম, আমার যা ইচ্ছা তাই করব। তোমার রুম কবে থেকে হলো এটা? জবে থেকে এমএলএ আপনার হয়েছে তবে থেকে। কি কি বললে? বলেছি ইশরাত যেদিন আসলো সেদিন থেকে আমার রুম এটা। রুমের তালা খোলো। নুসরাত গলা কাত করলো, এক পাশ থেকে আরেক পাশ ঠোঁট কামড়ে বলল, আদেশ করছেন? দেখো নুসরাত, তোমার সাথে আমার কোনো লেনদেন নেই, আমাকে ভিতরে ঢুকতে দাও। নুসরাত ঠোঁটে লিয়ে হাসলো। আরশ তখন আসলো। জাইন আর নুসরাতকে দাঁড়িয়ে তর্ক বিতর্ক করতে দেখে আরশ দুজনের মাঝে এসে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে দুজনের দিকে তাকিয়ে বুঝতে চাইলো আসলে হচ্ছেটা কি এখানে। যান না যান ওই বিদেশি আপুর কাছে, এখানে আমার বোনের কাছে কি? দেখো নুসরাত, কথা টেনে আনবে না। তোমার বোন বলেছে যে তুমি আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে ঝগড়া করতে আর বিদেশিনীকে টেনে এনে খোটা দিতে। নুসরাত রোবটের মতো দুদিকে মাথা নাড়ল। আরশ জাইনের সামনে থেকে নুসরাতকে টেনে সরিয়ে নিয়ে আসলো তার সামনে। দেওয়ালে 2 হাত দিয়ে বাহু বেষ্টনী করে মাথা ঝুঁকিয়ে নুসরাতের দিকে তাকালো। নুসরাত নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে রইল আরশের দিকে। আরশ নুসরাতের হাত চেপে ধরে আলগোছে প্যান্টের পকেট থেকে চাবি বের করলো। জাইনের দিকে ছুঁড়ে মারলো চাবি। জাইন ক্যাচ করলো। নুসরাত পা দিয়ে লাত মারতে নিল। আরশ হাত ধরা অবস্থায় পেছনে সরে গেল। নুসরাত রাগে ফোঁস করতে লাগলো জাইনের দিকে তাকিয়ে। জাইন চাবি ঘোরাতে দরজা খুলে গেল। তালা টেনে খুলতে দেখে নুসরাত হালকা ঠোঁট বাঁকিয়ে আরশের বেষ্টনীতে বন্দি থেকে মুখ দিয়ে শেষ বাজাতে লাগলো। শেষ বাজাতে বাজাতে শব্দ করে হাসলো জাইনের তৎপরতা দেখে। আরশ কপালে ভাঁজ পড়ল। জাইন দরজার নব ধরে মোচড় দিতেই অপর পাশ থেকে দরজা আটকানো দেখল। নুসরাত গান গাইতে লাগলো ফাটা গলা দিয়ে। আরশকে হাঁ করে জাইনের দিকে তাকিয়ে থাকতে দেখে পায়ে ভর দিয়ে আরশের ঠোঁটে ঠোঁট স্পর্শ করে আরশের হাতের নিচের দিকে ঝুঁকে বের হয়ে গেল। আরশ মনে হয় ধাক্কা সামলাতে পারল না, ঠোঁটে হাত দিয়ে নুসরাতের যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। নুসরাত সামনের দিকে যেতে যেতে একবার ফিরে তাকিয়ে চোখ টিপল আরশের উদ্দেশ্যে। জাইন দরজা খুলতে না পেরে চিৎকার করে উঠল। আরশের দিকে ঘুরে তাকাতেই দেখলো আরশ ঠোঁটে হাত দিয়ে হাঁ করে তাকিয়ে আছে। জাইন গিয়ে আরশকে হালকা ধাক্কা দিতে নড়ে চড়ে উঠল। চিন্তিত গলায় জিজ্ঞেস করলো, কি হচ্ছে? হাঁ করে ওদিকে তাকিয়েছিস কেন? আরশ হাসলো ঠোঁট চেপে। মাথা নাড়িয়ে কিছু না বলে নিজের রুমে চলে গেল। জাইন 2 কাঁধ উপরে তুলে ঝাঁকিয়ে বলল, কি হলো এর আবার? হাসছে কেন কোনো কারণ ছাড়া? সময় প্রবাহমান, সময় তার গতিতে চলছে। ইসরাত আর জাইন দেশে আসার প্রায় 1 মাস পূর্ণ হয়ে গিয়েছে। ইসরাত নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত। সামনে যে তার 8ম সেমিস্টার। এই সেমিস্টারে পাশ করলে সে পরিপূর্ণভাবে ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করতে পারবে। তাই মন দিয়ে পড়াশোনা করছে আর যার পড়ানোর চেষ্টা করছে জাইনকে ইগনোর করার। সেমিস্টার শেষ হওয়ার পর যা করার করবে। এখন এসব মাথায় নিয়ে সেমিস্টারে খারাপ করে কোনো লাভ নেই। তাই চিন্তা সাইড করে চিল মুডে পড়ালেখা করছে। নুসরাত 5ম সেমিস্টারের কথা মতো লাড্ডু পেয়েছে, কিন্তু ইরহাম কোনো রকম টেনে টুনে পাশ করেছে। নুসরাত এই বিষয় নিয়ে কোনো চিন্তা নেই, কারণ মানুষ ফেল করবে আবার পাশ করবে, এটা ভাগ্যের উপর নির্ভর করে। এসব 3rd ক্লাস জিনিস নিয়ে চিন্তা করে নিজের ডিপ্রেশন সে বৃদ্ধি করবে না। তার চিন্তা করার জন্য অনেক বড় বড় বিষয় আছে। নুসরাত জানতো
এবার সে ফেল করবে, তাই তো পড়ালেখা একটুও করেনি। কলম নিয়ে পরীক্ষার হলে গিয়ে আঁকিবুকি করে চলে আসছে, যার জন্য অর্গানিক রসায়নের ডাব্বা পেয়েছে। প্রফেসর আনোয়ার নুসরাতকে ধমকে ধমকে ফ্যামিলি মেম্বার নিয়ে যাওয়ার জন্য বলেছেন। আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে না আসেন তাহলে আমি নিজে ফোন করে আপনার আব্বুকে বলবো, অ্যান্ড এটা মোস্টলি বলবো যে আপনি ক্যাম্পাসে কি করেন। নুসরাত চোখ মুখ উল্টে ওনার দিকে রাগী চোখে তাকিয়ে থাকলো। প্রফেসর আনোয়ার বললেন, এখন যান আপনি। নুসরাতকে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকে বের করে দিলেন নিজের অফিস রুম থেকে। নুসরাত ঘুরে ঘুরে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে বের হয়ে গেল। এখন নুসরাতের চিন্তার বিষয় হচ্ছে কাকে নিয়ে সে যাবে ভার্সিটিতে। ইসরাতকে নিয়ে যেতে পারবে না, কারণ ইসরাতের সেমিস্টার সামনে। মামাকে নিয়ে গেলে সব ফাঁস করে দিবেন বাড়িতে এসে আব্বার কাছে। আব্বাকে তো বলাই যাবে না, স্যারের সামনে ধরে ঠুস ঠুস করে পেটাবে। ইরহামকেও নেওয়া যাবে না, আনোয়ারের বাচ্চা চিনি ওকে। নুসরাত পায়চারি করে ভাবতে লাগলো আর কাকে নিয়ে যাওয়া যায়। হঠাৎ মাথায় টনক নড়তে মনে হলো তার তো জামাই আছে, জামাইটাকে নিয়ে যাবে। বলার চেষ্টা করলে বাসায় এসে ব্ল্যাকমেইল করবে। নুসরাত শয়তানি হাসি হাসল। এর মধ্যে সকালে নাস্তা করার জন্য ডাক দেওয়া হলো। নুসরাত ইসরাতকে ডেকে নাচতে নাচতে সিঁড়ি বেয়ে নেমে আসলো। সিঁড়িতে আরশের সাথে দেখা হতেই নুসরাতের মুখ কালো হয়ে গেল। আরশ নুসরাতের আগে নামতে যাবে, নুসরাত ধাক্কা মেরে সরিয়ে আগে চলে গেল। আরশ কপালে ভাঁজ ফেলে তাকালো। নুসরাত সামনের দিকে বড় বড় পা ফেলে হাঁটতে গিয়ে উল্টে পড়ে যেতে নিল। নিজেকে সামলিয়ে পেছনে তাকাতে দেখলো আরশ হাসছে ঠোঁট বাঁকিয়ে। নুসরাতের দিকে এগিয়ে আসলো, এক হাত পকেটে রেখে কানে কানে ফিসফিস করে বলল, আমার সাথে পাঙ্গা নিবি না নুসরা। আরশের কথা শেষ হলো কই? নুসরাত ধাক্কা মেরে আরশকে সামনে থেকে সরিয়ে ডাইনিং এর দিকে এগিয়ে গেল। আরশ ঠোঁট কামড়ে এগিয়ে আসলো ডাইনিং এর দিকে। নুসরাত চেয়ার টেনে বসতে নিলে আরশ নিজে গিয়ে বসে গেল নুসরাতের বের করা চেয়ারে। নুসরাত অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আরশ নুসরাতের পানে তাকিয়ে মিষ্টি করে হাসলো। ধীরে ধীরে সবাই খেতে বসলো এসে। ইসরাত এসে ঢুকতেই জাইন এসে পেছন পেছন ঢুকলো। এক পাশে দুটো চেয়ার খালি ছিল, একটা জাইন বসলো। ইসরাত এসে নুসরাতকে কানে কানে বলল, তুই ওখানে চলে যা, আমাকে তোর চেয়ার দে। আরও শুনলো ইসরাতের কথা। নুসরাত উঠতে যাবে, দেখলো আরশ তার হাঁটু চেপে ধরে তার দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে ইশারা করে বলছে যাবি না। নুসরাত স্মির করলো। আরশের হাত সরিয়ে দিয়ে হাত তুলে আড়মোড়া ভাঙলো। নেচে নেচে গিয়ে জাইনের পাশে বসে আরশের দিকে তাকিয়ে ভ্রু নাচালো। ইসরাত নুসরাতের চেয়ারে বসতেই আরশ উঠে দাঁড়ালো। জাইনের চেয়ারের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, চেয়ার ছাড়ো। জাইন চোখ তুলে তাকিয়ে না বোঝার মতো মাথা নাড়ল। আরশ জাইনকে হাত ধরে টেনে তুলল চেয়ার থেকে। রোর গলায় বলল, আমার বউয়ের কাছ থেকে উঠো, নিজের বউয়ের কাছে গিয়ে বসো। চোখ দিয়ে নিজের চেয়ারের দিকে ইশারা করে বলল, ওই যে তোমার বউ, যাও তো যাও, আমার জায়গা ছাড়ো, ভালো লাগছে না। আরশ এক প্রকার জাইনকে ধাক্কিয়ে ইসরাতের পাশের চেয়ারের দিকে পাঠিয়ে দিল। নুসরাতের কাছে বসেই চুল ধরে টেনে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, না করার পর উঠে আসলি কেন? তাই তোর শাস্তি এটা। নুসরাত শুধু ঠান্ডা চোখে তাকালো আরশের দিকে, মুখ বুজে সহ্য করে নিল। জাইন চেয়ারে গিয়ে বসলো। ইসরাতের দিকে না তাকিয়ে রাশভারী গলায় বলল, এখানে বসে কি হলো? সেই তো আমার পাশে বসতে হলো। বাঁকা হেসে আবারও বলল জাইন, ডার্লিং, তোমার জন্য কষ্ট হচ্ছে। ইসরাত কোনো কথা না বলে হাতের কাঁটা চামচ দিয়ে কাচের প্লেটে আঘাত করলো। জাইন ইসরাতের হাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দ্যাটস মাই গার্ল। যা ইসরাত শুনল না, চুপচাপ নিচের দিকে তাকিয়ে খেতে লাগলো। হিলাল সাহেব ধীরে ধীরে এসে বসলেন নিজের চেয়ারে। শরীর ভালো নেই তার, কিছুটা খারাপ করেছে শরীর কিছুদিন ধরে। আজ আগের তুলনায় খারাপ লাগছে শরীর। জাইন গলা পরিষ্কার করে নিল। হিলাল সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে শুরু করলো, আব্বু, আমি যা বলবো আপনি বুঝবেন প্রথমে, তারপর রিয়াক্ট করবেন। না বলছে প্লিজ রিয়াক্ট করবেন না। আপনার কাছে আমার অনুরোধ মনে করবেন। বলো কি বলবে, আমি শুনছি। জাইন ঢোক গিলে নিয়ে সবার দিকে তাকালো। নাসির সাহেব খাওয়া বাদ দিয়ে তার দিকে তাকিয়ে আছেন। নুসরাতও ডাব ডেবিয়ে তাকিয়ে আছে তার দিকে। জাইন থতমত খেলো, মনে মনে ভাবলো, বাপ মেয়ে দুজন একই নৌকার যাত্রী, এইভাবে তাকানোর কি আছে? আমি কি কোনো চুরি করে এখানে এসেছি? জাইন সবার দিকে তাকালো, শেষে চোখ নিচের দিকে প্লেটে রেখে ঠোঁটে ঠোঁট চেপে ধরে বলল, আমি চাকরি ছেড়ে দিয়েছি।
হেলাল সাহেবের মুখ হাঁ হয়ে গেল। ইসরাত প্লেটের দিকে স্থির রাখা চোখ তড়িৎ ঘোরালো জাইনের দিকে। নাসির সাহেবের চোয়াল ঝুলে গেল। লিপি বেগম ক্রোধ নিয়ে জাইনকে বললেন, কি বললে আবার বলো। আমি চাকরি ছেড়ে দিয়েছি আম্মু। তুই ওটা ছেড়ে দিলি কেন? রিজন কি? আমি রিজন বলতে পারবো না। তুমি কেন বলবে না? আমি বলতে বাধ্য নই আরশ। আমার জব আমি করব কি করব না তা আমার উপর ডিপেন্ড করে। আমি কৈফিয়ত দিতে বাধ্য নই তোমাকে। আরশ কথা বলল না। হাঁটুর উপর হাত চেপে ধরে বিড়বিড় করলো, ড্যামিট। নুসরাত শান্ত চোখ ঘুরিয়ে তাকালো আরশের দিকে। আরশ নুসরাতকে তার দিকে চোখ শান্ত করে তাকাতে দেখে ভ্রু কুঁচকাল। ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করলো কি। নুসরাত উত্তর না দিয়ে নিজের চোখ আরশের থেকে ঘুরিয়ে নিয়ে উরুর ওপর স্থির করলো। আরশ উত্তর না পেয়ে নুসরাতের চোখ অনুসরণ করে নিচের দিকে তাকালো। তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল ছেলেটার। লজ্জায় লাল হওয়া মুখ নিয়ে তাড়াতাড়ি হাত সরিয়ে আনলো। দাঁত দিয়ে ঠোঁট চেপে মুখ লুকানোর জায়গা খুঁজলো। অপরাধী গলায় বলল, সরি। নুসরাত চোখ সরিয়ে নিয়ে জাইনের দিকে তাকালো। হেলাল সাহেব বললেন, আমাকে কি রিজনটা বলা যাবে? জাইন হেলাল সাহেবের চোখে চোখ রাখলো। ঠোঁট কামড়ে বলল, একান্তে বলবো আপনাকে আব্বু। হেলাল সাহেব মাথা নাড়লেন। কেউ আর কথা বাড়ালো না এই বিষয়ে। নাসির সাহেব জিজ্ঞেস করলেন, জব ছেড়ে দিয়েছো ঠিক আছে, কিন্তু এখন কি করবে? জাইন সুন্দর করে বসলো, গলা পরিষ্কার করে বলল, জি, আমি ভেবেছি চাচা। আমি নিজের একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানি করব এবং আরও কিছু মানুষ আছে যারা ইনভেস্টমেন্ট করবে। বর্তমানে আমরা একটি শান্তপূর্ণ জায়গার খোঁজ করছি। ফার্স্টে ভেবেছিলাম চিলেকোঠার ঘরের সব কিছু সেট আপ করবো, কিন্তু সারাদিন বাড়িতে যা শোরগোল হয় তাতে কাজ করতে গিয়ে সমস্যা পড়তে হবে। এই প্ল্যান বাদ দিয়ে দিয়েছে। নাসির সাহেব কিছু ভাবলেন, তারপর কিছু বলতে যাবেন। সোহেবও ওনার সাথে কথা বলে উঠলেন। নাসির সাহেব সোহেবের দিকে তাকাতেই তিনি বললেন, আগে বলতে। নাসির সাহেব গ্লাস থেকে পানি খেয়ে গলা পরিষ্কার করে নিয়ে বললেন, তুমি চাইলে আমাদের অফিসের বিল্ডিংয়ে তোমার সবকিছু সেট আপ করতে পারো। 7th ফ্লোর খালি আছে। জি না, এত উঁচুতে কাজ করতে সমস্যা হবে। 4 ফ্লোরে হাবিজাবির জিনিস রাখা আছে, তুমি চাইলে ওইটাও ব্যবহার করতে পারো। আমি এটা বলতে চাইছিলাম। জাইন দেনামোনা করলো রাজি হতে। সোহেব বলল, জাইন, দেনামোনা করার প্রয়োজন নেই, ওখানে তোমার অধিকার আছে। জাইন বাবার দিকে তাকালো। হেলাল সাহেব মাথা নাড়িয়ে সায় দিলেন রাজি হয়ে যাওয়ার জন্য। জাইন গম্ভীর গলায় ঠিক আছে বলল। তাহলে আগামীকাল একবার অফিসের বিল্ডিং ঘুরে দেখে যেও। সব কিছু বুঝার একটা ব্যাপার স্যাপার আছে না, আগে থেকে জায়গা ঠিক করে রাখলে কাজ করতে সুবিধা হবে। জাইন মাথা নাড়ালো। তারপর সবাই চুপচাপ খেতে লাগলো। পরের দিন সকাল সকাল জাইন ফর্মাল সাদা শার্ট আর কালো প্যান্ট পরে রেডি হয়ে গেছে। নিজের গাড়ির চাবি আর মানিব্যাগ নিয়ে বের হয়ে আসলো। সোহেব আর সোহেদের সাথে সে যাবে। আরশের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু আরশের সাথে ইরহাম নুসরাত যাবে। আজকে সোহেবের গাড়ি জাইন ড্রাইভিং করবে, আর আরশের গাড়ি স্বাভাবিকভাবে নুসরাত ড্রাইভিং করবে। একে একে গাড়ি দুটো বাড়ির ফটকের বাইরে চলে গেল। ইসরাত বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল করিডোরের শেষ প্রান্তে, যেখানে আরাম কেদারায় বসে হেলাল আর নাসির সাহেব দাবা খেলছেন। ইসরাতকে দেখতে হেলাল সাহেব বললেন, যা তো একটু চা নিয়ে আয়, আর খেলাটা জমছে না চা ছাড়া। ইসরাত চুপচাপ চলে গেল চা আনতে। 10 মিনিটের মাথায় চা নিয়ে হাজির হলো। হেলাল সাহেব টেবিলের পাশে রাখার জন্য আদেশ দিলেন। চায়ে চুমুক দিয়ে বললেন, ভালো হয়েছে চা, মন খারাপ করো না, কিন্তু নুসরাতের হাতে চা এই বাড়ির কেউই বিট করতে পারবে না। নাসির সাহেব হেলাল সাহেবের কথার ফাঁকে একটা দাবা সরিয়ে নিলেন তার জায়গা থেকে। হেলাল সাহেব তড়িৎ চোখ ঘুরিয়ে তাকিয়ে বললেন, আবার চিটিং করছিস তুই? তোমার সাথে পারা যায় না, তাই একটু আধটু করতেই হয়। ইসরাত বসলো মাঝে সোফায়। হেলাল সাহেব শব্দ করে হেসে উঠলেন। তুই আর বদলাবি না, তাই না? নাসির সাহেব হাহা করে হাসলেন, মাথা নাড়িয়ে না করলেন তিনি বদলাবেন না। পরের ম্যাচ হেলাল সাহেব আর ইসরাতের মধ্যে হলো। খেলা শুরু হলো দুজনের মধ্যে। সময় গড়ালো। ঘড়ির কাঁটা সেকেন্ডের কাঁটা থেকে মিনিটের কাঁটায়, মিনিটের কাঁটা থেকে ঘন্টার কাঁটায় গেল। তবুও দুজনের খেলা শেষ হলো না। হেলাল সাহেব এক চাল দিলে নুসরাত আরেক চাল ফিরিয়ে দেয়। হেলাল সাহেব হাহা করে হেসে বললেন, তুই তো জম্বেশ খেলিস, নাসিরের থেকে তো 4 গুণ ভালো করছিস। ওনার কথা শেষ হলো না। ইসরাত বলল, কিস্তিমাত। হেলাল সাহেব দাবার বোর্ডের দিকে তাকালেন অবাক হয়ে। চাল দেওয়ার জন্য খুঁজলেন, কিন্তু কিছুই পেলেন না খুঁজে। ইসরাত হাসল, ঠোঁটে ঠোঁট চেপে বলল, বড় আব্বু আপনি হেরে গিয়েছেন। জাইন অফিসে পৌঁছানোর পর
চারতলা ঘুরে ফিরে দেখতে লাগলো। যারা যারা তার সাথে কাজ করবে তারাও ঘুরে দেখতে লাগলো। ঘুরে দেখা শেষে জাইনকে জিজ্ঞেস করলো কোন পাশে কি হবে। জাইন প্রফেশনাল ভঙ্গিতে হাত নাড়িয়ে বোঝাতে লাগলো কোথায় কি করতে হবে, কোন পাশে রাখলে সিগন্যাল ভালো আসবে, ভালো প্রফিট পাওয়া যাবে, কোন রুম ইনভেস্টরদের জন্য ভালো, কনফারেন্স রুম কোনটা রাখবে এবং কোথায় রাখলে কি কি সৌন্দর্য বর্ধন হবে। সবাই জাইনের কথা মন দিয়ে শুনল। জাইনের কথা শেষ হওয়ার পর হাতে তালি দিতে লাগলো। জাইন গম্ভীর গলায় বলল, হাতে তালি দিতে হবে না, বুঝতে পেরেছ? না বুঝলে বলো, আমি আবার বুঝাবো। নুসরাত ক্লাস করছিল। এবার থেকে নিয়মিত ক্লাস করতে হবে, না হলে 6th সেমিস্টারেও আন্ডা পাবে। প্রফেসর ক্লাস করাচ্ছিলেন। পিয়ন এসে অনুমতি নিল ক্লাসে ঢোকার জন্য। প্রফেসরের কাছে এগিয়ে এসে ফিসফিস করে কিছু বলে চলে গেল পিয়ন। প্রফেসর বললেন, নুসরাত কে? নুসরাত উঠে দাঁড়ালো। প্রফেসরের তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে বললেন, আপনাকে প্রফেসর আনোয়ার ডেকে পাঠিয়েছেন। এই ক্লাসের শেষে আপনি প্রফেসর আনোয়ারের অফিসে রুমে যাবেন। নুসরাত ক্লাস শেষে প্রফেসরের পেছন পেছন বের হয়ে গেল। হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো, শালা টাকলা প্রফেসর আবার তাকে কেন ডেকে পাঠালো? সে তো কোনো গন্ডগোল পাকায়নি। নুসরাতের ভাবনা চিন্তার মধ্যে এসে পৌঁছালো প্রফেসর আনোয়ারের রুমের সামনে। ঢোক গিলে বলল, মে আই কাম ইন স্যার? আনোয়ার সাহেব নুসরাতের দিকে তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়লেন। নুসরাত শরীর এলিয়ে হেঁটে ভেতরে গেল। ভেতরে যেতে প্রফেসর আনোয়ারের প্রশ্নের সম্মুখীন হলো নুসরাত। নুসরাত, নুসরাত সোজা হয়ে দাঁড়ালো। ঠোঁট চেপে ধরে ব্যঙ্গাত্মক হাসি হেসে বলল, জি স্যার। আপনি আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে আসেননি কেন? নুসরাত, আমি আপনাকে কিছু বলছি। জি স্যার, আমি শুনছি। সবাই সবার গার্জিয়ান নিয়ে এসেছে। আপনাকে বলার পরও আপনি কেন কোনো গার্জিয়ান নিয়ে আসলেন না? কালকের মধ্যে আপনার গার্জিয়ান নিয়ে আসবেন। নুসরাত কোনো কথা না বলে চুপ করে নিচের দিকে তাকিয়ে টাইলসে পা ঘষতে লাগলো। আপনি যদি আপনার গার্জিয়ান নিয়ে আগামীকাল না আসেন, আমি তাহলে আপনার বাসায় গিয়ে নালিশ করব এবং আপনার বিরুদ্ধে ভার্সিটির অথরিটি থেকে লিগ্যাল অ্যাকশন নিব, ভার্সিটির রুলস ব্রেক করার জন্য। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন? আরে স্যার, এরকম করছেন কেন? আমি আগামীকালকে নিয়ে আসবো তো গার্জিয়ান। আর আপনি যা যা বলছেন সব আমি বুঝতে পেরেছি। এবার আসুন। জি। আপনাকে আসতে বলছি। এক কথা আপনাকে কতবার বলতে হয়? আপনাকে দুবার না বললে কি আপনি কি কোনো কথা বুঝতে পারেন না? জি জি, বুঝেছি। নুসরাত বের হতে হতে প্রফেসর আনোয়ারকে গালি দিতে দিতে বের হলো। শেষের কথা কিছুটা জোরে হওয়ায় প্রতিধ্বনি হয়ে ফিরে আসলো। শালা বেশি কথা বলে, ক্যা ক্যা করে বলে। কোনো মেয়েই তো ধারে কাছে ঘেসছে না। ঘেসবে কিভাবে? এই সব বেশি কথা বলা মানুষ আমার একটুও পছন্দ না। আর অন্যদের কিভাবে পছন্দ হবে? শালার বিয়ে তো এই জন্য হচ্ছে না, মেয়েরা এর মুখ দেখেই ওকে রিজেক্ট করে দেয়। পেছন থেকে প্রফেসর আনোয়ার গম্ভীর গলায় বললেন, কি বললেন আপনি? আবার বলুন। এই যে শুনুন। নুসরাত নিজের মুখ চেপে ধরে সামনের দিকে দৌড় দিল। এমন ভাব করলো সে শুনেইনি প্রফেসর আনোয়ার তাকে কি বলেছেন। নিজেকে ভাগ বলে দৌড়ালো ক্লাসের দিকে। আগামীকালের আগে এ মুখও সে হবে না। জাইন এবং ইসরাত দুজন ব্যস্ত সময় কাটাচ্ছে। নুসরাতকে আজকাল ধাকিয়ে অফিসে পাঠানো যায় না। জিজ্ঞেস করলেই তার উত্তর বাড়িতে তার অনেক কাজ, হাতে সব সময় বড় তালা নিয়ে হাঁটে। সেদিন নাজমিন বেগম কিচেনের সামনে ঘুরঘুর করতে দেখে চেপে ধরলেন, ধমকালেন অনেকক্ষণ। তারপর হাতে তালা দেখে জিজ্ঞেস করলেন, এটা কিসের জন্য হাতে নিয়ে ঘুরিস? নুসরাত প্রথমে ঠোঁটে ঠোঁট চেপে বসে রইল, যার মানে সে বলবে না। নাজমিন বেগম মাথায় দুটো থাপ্পড় মেরে আবার জিজ্ঞেস করলেন, তুই বলবি নাকি আমি তোকে জুতা পিটা করব? নুসরাত নাক মুখের হাল বেহাল করে মায়ের দিকে তাকালো, চোখ বাঁকা করে রেখে বলল, তুমি আমার গায়ে হাত তুলছো, বৌমার গায়ে হাত তুলছো। জঘন্য অপরাধ করছো শাশুমা। আমাকে আমার শাশুড়ি হাত লাগালেন না এখন পর্যন্ত, আর তুমি আমাকে থাপ্পড় মারলে? না, আমি বিশ্বাস করি না। নাজমিন বেগম এক হাত দিয়ে কোমর চেপে ধরে বললেন, নাটক শেষ, এবার বল হাতে ওইটা কেন? নুসরাত মায়ের কাছ থেকে নিজেকে ছুটিয়ে নিয়ে এসে মিনমিন করে বলল, সুরক্ষা দিচ্ছি। কাকে? ইশরাতকে। নুসরাতের পিঠে ধুমধুম করে দুটো কিল দিলেন নাজমিন বেগম। ওনা কোমরের কাছে বাঁধতে বাঁধতে এগিয়ে এলেন নুসরাতকে পেটানোর জন্য। তুই কে রে ওকে সুরক্ষা দিবি? ও কি এখানে সুরক্ষিত নয়? নাজমিন বেগমকে তেড়ে আসতে দেখে নুসরাত পালালো। যেতে যেতে চিৎকার করে বলল, আমি হলাম দ্য গ্রেট নাসির উদ্দিনের একমাত্র ছেলে, দ্য গ্রেট সৈয়দার ঝন্টু।
নাজমিন বেগম কিছুক্ষণ নুসরাতের যাওয়ার দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে গেলেন। এই পাগলকে নিয়ে তিনি কি করবেন?